মানুষের জীবন ধ্বংস করার জন্য যে কালো জাদু করে মানুষের জীবন শেষ করা যায়, এই ঘটনাটা না পড়লে আমি হয়তো বুঝতে পারতাম না। ঘটনাটা পড়ে আমি অনুপ্রাণিত হওয়ার পরে আমি আসলে আমার আগ্রহের সাথে এই ঘটনাটা প্রকাশ করলাম। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি আমাকে পাঠিয়েছে একজন সৌদি আরব প্রবাসী। তিনি আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাকে পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান জনি ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন জানি, ভালোর দলে আছেন, ভালোর সাথেই আছেন। আমি ঠিকানা প্রকাশ করতে ব্যর্থ হলাম এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন সৌদি আরব প্রবাসী এবং এখন পর্যন্ত আপনাদের সকল ঘটনাগুলো আমার শুনতে অনেক ভালো লাগে এবং আমি ঘটনাগুলো অনেক আগ্রহের সহিত শুনেছি। কিছুদিন আগে দেশ থেকে ছুটি কাটিয়ে এসেছি। ছুটি থাকাকালীন এই ঘটনাটা আমার সম্পর্কে একজন চাচা, যার কাছ থেকে আমি শুনেছি, যিনি ঘটনাটা বলেছেন, ধরেন আমি তার নাম দিলাম রশিদ। আর যার সাথে ঘটেছে তিনি রশিদ কাকার বাবা। রশিদ কাকারদের পরিবারের এলাকার বিশাল সম্পত্তির মালিক। সম্পত্তিগুলো তার দাদার কাছ থেকে পাওয়া। কাদের দাদা রশিদ কাকার বাবা, উনি এবার একমাত্র পুত্র সন্তান। কাদের দাদা কিশোর অবস্থায় একটা বিয়ে করেছিলেন এবং উনি দুইটা বিয়ে করেন। পারিবারিক সমস্যার কারণে বা যে কোনো একটা কারণে তিনি তার প্রথম স্ত্রীকে তালাক দেন। কাদের দাদার দ্বিতীয় সংসারের মোট সন্তান ছিল 3জন ছেলে এবং 2জন মেয়ে। সব মিলিয়ে তাদের সংসার ভালোই যাচ্ছিল। এক ছেলেকে বাদে সবাইকে তিনি বিয়ে করিয়েছিলেন। আগেই বলেছি কাদের চাচার বিশাল সম্পত্তি, এলাকায় ওনার অনেক সম্মান ছিল, ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এবার আসি ঘটনায়। ঘটনার সময়কাল ছিল 90 দশক। কাদের দাদার পরিবারের মানুষগুলো হঠাৎ করেই ছোটোখাটো অসুস্থতা পড়তে শুরু করলো। পরিবারের ছোট বাচ্চারা বাদ দিয়ে সবাই অদ্ভুত স্বপ্ন দেখত। স্বপ্নগুলো ছিল অনেকটাই অদ্ভুত। যেমন কেউ হারিয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ আবার পানিতে ডুবে যাচ্ছে। ওনারা অসুস্থতার কারণে ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু ওষুধ ছাড়ার নাম নেই। মানে অসুখ থাকবেই, মানে ওষুধ ছাড়া তারা বাঁচতেই পারে না। এমন একটা সময় শীতকালে কাদের দাদা বিশাল সবজি খেতে অনেক ফলন হয়েছে। ওনার এই সবজি এবং অন্যান্য কৃষিকাজের জন্য 2টো শ্রমিক সবসময় কাজ করত। কোনো দিন একজন শ্রমিক এসে বলল, কোনো একদিন একজন শ্রমিক এসে বলল, চাচা, আমার মনে হচ্ছে কেউ আমাদের সবজি ক্ষেতের সবজি চুরি করেছে। সবজি ক্ষেতের সবজি অনেকগুলোই নাই, আর ক্ষেতের অবস্থাও খুব খারাপ। কাদের দাদা ক্ষেত দেখতে যাওয়ার পর দেখে সবজি ক্ষেতের অনেক অংশ নষ্ট হয়ে গেছে। সবজিগুলো অন্য জমির উপর পড়ে আছে, যেন কেউ এর উপর রাগকে খোপে বলের মতো শট দিয়ে দিয়ে ছুঁড়ে মেরেছে সবজিগুলো। কাদের দাদা বললেন হয়তো কোনো শেয়াল বা কুকুর করেছে। তিনি অন্য কিছু ভাবেননি। সে তাদেরকে বলল, কাজ করো, ক্ষেতের চারপাশে ভালো করে ভাঙ্গা বেড়াগুলো ঠিক করে দাও, আর সব কিছু ঠিকঠাক করে তোমরা কাজ শেষে বাসায় চলে যাও। শ্রমিক তাদের সেই কথা শুনল এবং সব কাজগুলো শেষ করে চলে গেল। আর নষ্ট করা সবজির ফলনগুলো অন্য কোথাও পাঠিয়ে দাও, বা অন্য জমি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখো। এরপরে কাদের দাদা নিজে একটা চিন্তাভাবনা করলেন। তিনি ঠিক করলেন একবারে তিনি পাহারা দেবেন, দেখবেন কে কিভাবে এই সবজিগুলো নষ্ট করে। কাদের দাদা ভালো মনের মানুষ ছিলেন। শ্রমিকরা সারাদিন কাজ করে শীতের দিনেও।
তাই উনি নিজে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও কাদের দাদার স্ত্রী উনাকে বলেছিল উনার ছোট ছেলেকে সঙ্গে নিতে, কিন্তু সবজি ক্ষেতের কাছাকাছি হওয়ার কারণে তিনি একাই চলে যান। ওনার সবজি ক্ষেতের পাশাপাশি একটি মসজিদ ছিল, সবজি ক্ষেত থেকেই অল্প একটু দূরে। মসজিদের দরজার পাশেই বসে রইলেন একটা হারিকেন হাতে নিয়ে। শীতকালে কুয়াশার কারণে কিছুই দেখা যায় না, দূরে চাঁদের আলো ছিল। এই আলোতে উনি পাহারা দিচ্ছেন। হঠাৎ কাদের চাচা লক্ষ্য করেন উনার সবজি ক্ষেতে কোনো একটা কিছু প্রবেশ করেছে। চাঁদের আলো তো খেয়াল করা আবার যাচ্ছে আবার যাচ্ছে না। কিছু একটা কালো ধরনের ছায়া উনার ক্ষেতের এপাশ থেকে ওপাশে যাচ্ছে। আসলে রাতে বেশিরভাগ প্রাণী বস্তু বা কালোই দেখা যায়। দাদা উনার হারিকেনের আলোটা কমিয়ে দিলেন যাতে সেই প্রাণী বা মানুষটিকে যে হোকভাবে ধরা যায়, সেও যেন টের না পায়। উনি একটা লাঠি নিয়ে ক্ষেতের ভেতর প্রবেশ করলেন। আস্তে আস্তে ওই প্রাণীটির কাছে গেলেন। কুয়াশার কারণে তেমনভাবে বোঝা যাচ্ছে না, তবে চাঁদের আলোয় কিছুটা বোঝা যাচ্ছে কোনো একটা মানুষ হবে হয়তো, কালো চাদরে ঢাকা। প্রথমে উনি মানুষ ভেবে বললেন, কে তুমি? আর এত রাতে আমার খেতে কেন? প্রতিদিন তুমি আমার সবজি নষ্ট করো, তাই না? কোনো উত্তর নেই। আবার জোরে বললেন, কে তুমি? কেন সবজি চুরি করতে আসো? তখন ওই পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠে আওয়াজ আসে, আমি কে জানতে চাস? অনেকটা ভারী ভারী কণ্ঠে বলেছিল, আমি কে জানতে চাস? ওই পাশের কণ্ঠ শুনে দাদা কিছুটা ভয় পেলেন, কারণ এমন ভারী কণ্ঠ সে কখনো শোনেনি। কেমন যেন একটা ভয়ঙ্কর অবস্থা। তারপর তিনি সাহস করে বললেন, জানতে চাই, কে তুই? ওই পাশ থেকে আবার আওয়াজ ভেসে আসে, জানতেই চাস তাহলে? কিন্তু আমি তো তাকে বলবো না। সে লিখেছে, আমি তো তাকে বলবো না, তবে আমি জানতাম তুই আসবি, তোর সাথে সরাসরি দেখা হবে, কিন্তু তাড়াতাড়ি মনে হয়ে গেল। এসব কথা শুনে কাদের দাদা একটু রাগান্বিত হয়ে বললেন, কে তুই? কি বলছিস এসব? চুরি করিস, আমার ক্ষেত নষ্ট করিস, এইটা আমি তো হতে দেব না। দাদা লাঠি হাতে নেন এবং যখন কাদের দাদা লাঠি দিয়ে একটা বাড়ি দিবেন ভাবেন, ঠিক তখনই ওই পাশে লোকটা ঘুরে দাঁড়ালো। কি একটা অদ্ভুত চেহারা, কপালের মাঝে যেন চোখ, শুধু একটাই চোখ, চোখটা যেন লালচে বর্ণের, যেন এত বেশি ভয়ঙ্কর, কোনোভাবেই সে নিজেকে আর সামলাতে পারছে না। চারদিকে হঠাৎ অবাক দেখতে পেয়ে অনেকভাবেই সে ভয় পেয়ে যায় এবং তিনি তার কাছে এত চেষ্টার পরেও শব্দ করে বলেন, কি চাস তুই? তারপরে অবায়কটা তার কাছে ধীরে ধীরে কাছে আসছিল। তারপর সেই জিনটা ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। কাছে এসে তার হাতটা একদম শক্ত করে ধরে ফেলে। ধরে ফেলার পরপরই সে ওখানে অজ্ঞান হয়ে যায় একটা জোরে চিৎকার করে। পরের দিন সে তাকে আবিষ্কার করে সে তার রুমের ভেতর আছে। তারপরে তিনি সব ঘটনা ধীরে ধীরে খুলে বলা শুরু করে। তারপর পরিবারের সকল সদস্য তার কথাগুলো অনেকটাই হাস্যকর বা অন্যভাবে উড়িয়ে দেয়। তারা কেউ বিশ্বাস করতে চায় না। তারা এসব ঘটনাকে
মনে করে মনের ভুল। এরপর কাদের দাদা একদিন হঠাৎ করে সে কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পায়। সে দিনের বেলা ঘুমাচ্ছিল। সেই ঘুমানোর সময় সে দেখতে পায় সেই রক্তপিচাসটা তার কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে। এগিয়ে এসে তাকে যেন ধরে ফেলছে। আবার বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গিতে তাকে ভয় দেখাচ্ছে। তারপর সে ঘুম থেকে উঠে দেখে সব কিছুই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। এরপরে একদিন সেই দিন সে এশার নামাজ পড়ে বাসায় ফিরছিল। তার বাসা যে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল সেখান থেকে প্রায় একটু দূরেই বলা যায়। তার যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তার ঠিক একটা জঙ্গলের ভেতর দিয়ে আসতে হয়। সেই জঙ্গলটা ছিল একটু অনেক বড়। সেই জঙ্গলটা পার হতে প্রায় 3 থেকে 4 মিনিট লাগতো। জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা থাকার কারণে সেখান দিয়ে তাকে হাঁটতে একটু ইতস্তত বোধ হচ্ছিল। সে মনে মনে অনেক চিন্তা ভাবনা করছিল। এমন সময় সে দেখতে পায় তার পিছন পিছন কেউ যেন আসছে। কেউ যেন আসছে বলতে সেভাবে যেভাবে যাচ্ছে সেইভাবেই যাচ্ছে। সে পিছনের দিক তাকিয়ে দেখে কিছুই নেই। তারপর সে দোয়া কালাম পড়া শুরু করে। এমন সময় সে দেখতে পায় তার মাথার উপর দিয়ে কী যেন একটা উড়ে যাচ্ছে। সে একটু দূরেই যখন যায় তখন একটু তাকায়। সে দেখতে পায় একটা অনেক বড় একটা প্রাণী। প্রাণীটা অনেকটা কাকের মতো। অনেক বড় বড় চোখ সেই কাকটার। চোখগুলো ছিল লাল আর পুরো শরীর ছিল কালো। সে ওই প্রাণীটিতে তাকাতেই হঠাৎ সেই প্রাণীটা তার সামনে এসে দাঁড়ায়। তাকে বলে, আমি তোকে নিতে এসেছি, তুই যাবি আমার সাথে? সে বলে, কে আপনি? আমি তোমার সাথে কেন যাব? এক কথায় দুই কথায় সে বলে, তোর পুরো পরিবারকে আমি ধ্বংস করতে এসেছি। প্রথমে তোকে নেব, তারপর তোর ছোট ছেলেকে নেব, তারপর ধীরে ধীরে তোর পরিবারটাই আমি ধ্বংস করে দেব। সে বলে, আমার দোষ কি? তুমি আমার পরিবারের সাথে কেন প্রতিশোধ নিতে যাও? এ কথা বলতেই সে একটা জোরে অট্টহাসি দেয়। এত জোরে আওয়াজ হচ্ছিল যেন সব গাছপালা নড়ে উঠে যায়, এইরকম একটা শব্দ হচ্ছিল। এমতো অবস্থায় হঠাৎ করেই দেখা যায় সেই প্রাণীটা তার কাছে এসে তার হাতটা ধরে। হাতটা ধরাতেই সে আর হাতটা তুলতে পারছিল না। তারপরে বলে, আমাকে ছেড়ে দাও। সে বলে, তোর এখন আমি হাতটা মচকে দেব। সে বলে, না, তুমি এটা করতে পারো না। কেন করবে তুমি আমার সাথে এইটা? বলাতেই হঠাৎ করে সে তার হাতটা এমন জোরে ধরে, ধরার পর সে একটা জোরে চিৎকার করে ওঠে। কাদের চাচা অনেকটাই ভয় পেয়ে যায়। তারপরে হঠাৎ করেই সে হাতটা যেন কি করে না করে সে সে হাতটা দিয়ে আর কোনো কাজ করতে পারছিল না। তারপর হাতে একটা জোরে আঘাত লাগার কারণে সে জোরে চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠার পর সে ওখানে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনা শেষ হওয়ার পর তার সাথে ঘটে আর এক ঘটনা। তারপর সে ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার পরিবারের সকল সদস্যই তাকে ওখানে থেকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। সে একদিন পর যখন তার জ্ঞান ফেরে সে দেখতে পারে হসপিটালের বেডে সে শুয়ে আছে। তার হাতটা যেন ভেঙে গেছে। পরিবারের সবাই তাকে জিজ্ঞেস করে, কি হয়েছিল সেদিন? আপনি হঠাৎ করে এইভাবে পড়ে গেলেন কিভাবে? তারপর সে তার সকল ঘটনা খুলে বলল। তখন পরিবারের কিছু কিছু লোক এটা বিশ্বাস করা শুরু করলো। এমতো অবস্থায় তার পরিবারের সবাই তাকে মনে মনে সাহস দিতে শুরু করলো এবং এই বিষয়টা নিয়ে তারা একটু ভালোভাবে চিন্তা করা শুরু করলো। চিন্তা করতে করতেই পরিবারের সকল সদস্যগুলো ধীরে ধীরে বাসায় চলে যায়। শুধু ছিল তার ছোট ছেলে আর সেই দাদা, তিনি ওখানেই থাকেন। হঠাৎ সে যখন ঘুমিয়ে তখন সে স্বপ্ন দেখতে পায় কি যেন তার একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। চোখ খুলতেই দেখে তার শরীরের ওপর সেই অশরীরী পিশাচটা ওখানে আছে। সে ধীরে ধীরে ঘামতে শুরু করে, কোনো কথা বলতে পারছে না। তার গলার উপরে যেন পা দিয়ে বসে আছে। এমনভাবে বসে আছে তার কোমরে একটা পা আর একটা পা গলায়। সে নিঃশ্বাস নিতে পারছে না ঠিকভাবে।
এমন সময় সেই পিশাচটা তাকে বলে, প্রথমে তোকে নেব, তারপর তোর ছোট ছেলেকে নেব। এসব বলেই সে হঠাৎ করে ওখান থেকে পা থেকে ছেড়ে দেয়। তারপরে সেই ওখান থেকে কিছুটা বুঝতে পারে যে কোনো না কোনো একটা বিপদ হতে চলেছে। এরপরে পরের দিনে রাতে দেখা যায় তার ছোট ছেলে, তার স্ত্রী এবং তার এক মেয়ে তার সাথে আছে। তারা বাইরে যাওয়ার কারণে তার ছোট ছেলে ওই রুমে একাই ছিল। থাকার কারণে কে যেন একটা স্বপ্নে দেখে সেই পিশাচটা তার ছেলেকে জোরে জোরে চাবুক দিয়ে মারছে। এত জোরে জোরে মারছে, তার ওখান থেকে লাল লাল দাগ হয়ে যাচ্ছে প্রতিটা মারতেই। তারপরে সে তার স্বপ্নটা আবার ভেঙে যায়। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা এসে বলে যে তার ছেলেকে কি যেন হয়েছে, সে পিঠে অনেক ব্যথা অনুভব করছে, এতটাই ব্যথা কেউ যেন তাকে মেরেছে। তারপরে তারা সেই স্বপ্নটা সবাইকে খুলে বলে, আমি স্বপ্ন দেখেছিলাম সেই পিশাচটা আমার ছোট ছেলেকে চাবুক দিয়ে মারছে। সেই রকম অবস্থায় সবাই পিঠটা খুলে দেখে সেই ছেলেটার যে ওখানে লাল লাল কিছু দাগ আছে, কেউ যেন জখম এবং নির্দয়ভাবে মেরেছে। এরপরে এই বিষয়টা নিয়ে সবাই জানাজানি হওয়ার পর এক আলেমকে ডাকা হয়। সে আলেম আসার পরে সে তার পরিবারের সকল সদস্যকে বাহিরে যেতে বলে, আর রুমে সেই দাদার সাথে একাই কথা বলে। তারপর সম্পূর্ণ ঘটনা শোনার পরে আলেম বলে, আপনি বাসায় যাবেন আজকে? যদি যান তাহলে আমি এই বিষয়টা আপনাকে 2 থেকে 3 দিন পর জানাতে পারবো যে আপনার সাথে কি হয়েছে, কেন হচ্ছে এমন। বলল, ঠিক আছে, কালকে আমাকে হসপিটাল থেকে রিলিজ দেবে, আমি চলে যাব। তারপর সে আলেম তাকে একটু তাবিজ আর একটা বোতলে পানি পরা দেয়। বলে যে এই পানিগুলো আপনি খাবেন এবং বাইরে ছিটিয়ে রাখবেন। আপনি যেখানে শোন সেখানে ছিটাবেন। পুরো জায়গায়, যে জায়গা দিয়ে হাঁটেন সেই জায়গাটা ছিটাবেন এবং আপনার বাড়ির যে পুরো কর্নারগুলো আছে এই পানির সাথে কিছুটা পানি মিশিয়ে, মানে যত পরিমাণ পানি পারেন আপনি এখানে মিশিয়ে পুরো বাড়িতে একটা সীমারেখা দাগ দেবেন, তাহলে আপনার হয়তোবা কিছু হবে না। এ কথা বলে সে চলে যায়। তারপরের দিন তাই সেই দাদা বাসায় চলে যায়। বাসায় চলে যাবার কথা মতো সেই তাবিজ পরে এবং পুরো শরীরে কেমন জানি একটা ব্যথা অনুভব হয় তাবিজ পরার পর থেকেই। তারপরে পুরো বাড়িতে এরকম দাগ কাটা হয়। সেই রাতে হঠাৎ যখন রাত 2টা থেকে 3টা বাজে, তার টিনের যে চালটা আছে সেই চালে ধূপধাপ কিছু পড়ার শব্দ শোনে। পরিবারের সবাই উঠে দেখে যে কেউ যেন ঢিল মারছে। আবার ঢিলগুলো যখন মাটিতে পড়ছে তখন দেখা যাচ্ছে আলু, পেঁয়াজ, মরিচ, বেগুন এইরকম। কিন্তু আবার যখন আলোতে নিয়ে যাওয়া হয় তখন আর কিছুই থাকে না। পুরো পরিবার এই বিষয়ে হতভম্ব হয়ে ওঠে। এরকম ঘটনা আরও একদিন ঘটে। তার পরের দিনে তাদের বাসাতে সেই আলেম আসে। আলেম আসার পরে বলে, আপনাদের উপর কালা জাদু করা হয়েছে। কালা জাদু বলতে এতটাই ভয়ঙ্কর, এই কালা জাদুর সাথে আমি কোনোভাবে পেরে উঠতে পারবো না, বা এর সমাধানও আমার কাছে নেই। আপনারা অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারেন যে এসব করে। আর যে কালা জাদুটা করেছে সেটা ভয়ঙ্কর এক কালা জাদু। এ কথা বলে সে চলে যায়, সাথে কিছু পানি পড়া দিয়ে যায়। সব পরিবারের সকলকে খাওয়ানো হয় সেই পানি। তারপর পরিবারের সবাই একজন বড় কোনো আলেমকে খুঁজতে থাকে বা কবিরাজকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক কবিরাজকে পাওয়া যায়। কবিরাজকে পাওয়ার পরে তাকে বাসায় আনা হয়। সে রীতিমতো পুরো বাড়ি দেখে, দেখে বলে যে আমি আজকে আপনাদের কিছু করতে পারবো না, আমি আগামীকাল আবার আসব, এসে আপনাদের এই বিষয়টা আমি সব খুলে বলবো। তারপর চলে যায়। পরের দিনে সেই কবিরাজ আবার আসে। এর আগে বলে রাখি, সেই রাতেও আবার একটা ঘটনা ঘটে।
তাদের বাড়ির পাশে যে একটা জমি ছিল, সেটা ছিল পেঁয়াজের জমি। পুরো জমিটাই এমনভাবে পেঁয়াজগুলো উকড়ে ফেলে দেওয়া হয়েছে, পুরো জমিটাই নষ্ট। পেঁয়াজগুলো আর ২-১ মাস থাকলেই অনেক বড় হয়ে যেত এবং অনেক টাকা লাভ করা যেত। তারপর ধীরে ধীরে তাদের পরিবারের সকল সদস্যরা এইভাবেই বিভিন্নভাবে অসুস্থ হয়। কারো অসুখ হলে আরও ভালো হয় না, ধীরে ধীরে বেশি হতে থাকে এই অসুখগুলো। এমন একটা সময় সে পরের দিন সেই আলেম আসে বা কবিরাজ আসে, যেটাই বলেন আপনারা, বা সেই কবিরাজ আসার পরে সে তার সাথে পুরো ঘটনাটা খুলে বলে। সে বলে, আপনি আপনাকে কালা জাদু করা হয়েছে। সে কালা জাদুটা অনেক ভয়ঙ্কর কালা জাদু, যা এটা কাটানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সে বলল, কে করেছে কালা জাদু? সে তখন অনেকটা ভেবে বলে, আপনার পরিবারের কোনো না কোনো সদস্য এই কালা জাদুটা করেছে। তারপরে পরিবারের সকল সদস্য, এক সদস্য আরেক সদস্যের দিকে তাকাতে থাকে, কিন্তু কারোই তো এইরকম কোনো চিন্তাভাবনা নেই যে তার পরিবারের সদস্যের উপর কালা জাদু করতে হবে। এমন একটা সময়ে সে তাকে বলে, কে কালা জাদু করেছে আপনি একটু বলবেন? কিন্তু আলেম বা কবিরাজ বলে যে আপনার পরিবারের একজন করেছে। যে তাকে বলা হয় যে কে করেছে আপনি আমাকে একটু জানান। তারপরে সে বলে, আমি এই ঘটনাটা শুনেছি আমার জিনের কাছ থেকে। তারপর সেই কবিরাজকে জিজ্ঞেস করা হয়, আমার পরিবারের কে? তখন সেই কবিরাজটা অনেকটাই বিভ্রান্ত হয়ে বলে, আপনি এর আগের একটা বিয়ে করেছিলেন, তাকে ছেড়ে দিয়েছিলেন কেন আপনি কি জানেন? সে বলে, আমার সাথে পরিবারের সম্পর্ক বনিবনা না হয় আমি তাকে ছেড়ে দেই। আপনি কি জানেন আপনি যখন তার স্ত্রীকে ছেড়ে দেন তার কি হয়েছিল? আপনি যখন আপনার স্ত্রীকে ছেড়ে দেন, সে ছিল ১ মাসের গর্ভবতী। এই ঘটনাটা সে নিজেও জানতো না, বা আপনিও জানতেন না। তারপর ওই মেয়েটার বিয়ে হয়, তার পরিবার তাকে একটা গরিব ফ্যামিলিতে বিয়ে দেয়। তার স্বামীটা ছিল অনেক অত্যাচারী। সে যখন জানতে পারে যে তার গর্ভে অন্য কারো বাচ্চা, সেই মেয়েটিকে সেই ছেলেটি বিভিন্নভাবে অত্যাচার করত। একটা সময় সেই মেয়েটিও ধীরে ধীরে অত্যাচার কাছে স্বীকার করতে করতে সে একদিন মারা যায়, আর আপনার সেই ছেলেটি বেঁচে ছিল। তখন সেই দাদু বলে, তাহলে কি আমার স্ত্রী আমার ওপর কালা জাদু করেছে? সে বলে, না, সে তো অনেক আগেই মারা গেছে। কিন্তু মৃত্যুর আগে আপনার সেই স্ত্রী তার ছেলেকে বলে গিয়েছিল, তোর বাবা এখনো বেঁচে আছে, তোর বাবা এই ছেলে না, তোর বাবা আপনার কথা বলে গেছে। সেই ছেলেটি তখন রাগে ক্ষোভে প্রতিশোধ নেওয়ার জন্য আজ পর্যন্ত বিভিন্নভাবে আপনার উপর বিভিন্ন কালো জাদু করেছে। প্রথমবার একটা কালো জাদু করেছিল, কোনোভাবেই খাটাতে পারেনি। তারপর দ্বিতীয়বার করে, খাটাতে পারেনি। তৃতীয়বার এক বড় তান্ত্রিকের কাছে যায় সে তান্ত্রিকের কাছে গিয়ে সব বিষয় খুলে বলার পরে সেই তান্ত্রিক রাজি হয়েছিল এই কালা জাদু করার জন্য। এই জিনটা একটা এমন একটা ভয়ঙ্কর জিন, যাকে সহজেই আটকানো যায় না। এই জিনটা দিয়ে আপনার উপর কালো জাদু করা হয়েছিল। কালো জাদুটা করেছে কিভাবে আপনি জানেন? সে দাদু বলে, কিভাবে করেছে আমাকে একটু বলুন। তারপরে বলা হয় সেই কথা, আপনি বাজারের সবচেয়ে বড় মাছটা কিনতেন না? সে বলে, হ্যাঁ, আমার ছোট ছেলে বাজারে গিয়ে বড় মাছটা কিনতো। সে যখন প্রথমবার কালা জাদু করে ব্যর্থ হয়, দ্বিতীয়বার কালা জাদু করে ব্যর্থ হয়, তৃতীয়বার কালা জাদু করে ব্যর্থ হয়, চতুর্থবার সে পরিকল্পনা করে, আপনি তো আপনার পরিবারের জন্য সবসময় বড় বড় মাছ কিনতেন, আর সেই মাছের ভিতরেই সে ধীরে ধীরে কালো জাদু করে। সেই কালো জাদুর মাধ্যমে যে মাছটা আপনি কিনেছেন, ধীরে ধীরে আপনার পরিবারের সবাই খায়,
এভাবে কিছুদিন আপনাদের খাওয়ানোর পরে এই কালা জাদুটা আপনার উপর প্রভাব বিস্তার করা শুরু করে। এরপর আপনারা অসুস্থ হন। কোনো ডাক্তারই আপনাদের কিন্তু রোগ ধরতে পারেনি। কথাটা সত্য কি না মিথ্যা সেটা আপনি জানেন। আপনি বিভিন্ন সময় দেখেছেন আপনার জমি নষ্ট করেছিল এই জিনটা, যার প্রভাব ছিল এই কালা জাদু। আপনার হাত ভেঙে দিয়েছিল এই জিনটাই, এর প্রভাবের কারণেই কিন্তু আপনি অসুস্থ হয়েছিলেন। তারপর আপনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে স্বপ্ন দেখাতো। আমি যদি বলি এই ঘটনাগুলো সত্য, আপনি কি মানবেন? তখন হ্যাঁ, আমার সাথে এইরকম ঘটনা ঘটেছিল, আর অনেকবারই ঘটেছিল আমার সাথে এই ঘটনাগুলো। হ্যাঁ, আপনার সাথে ঘটবেই, কারণ আপনার উপরই এইভাবে কালো জাদুগুলো করা হয়েছিল। আর কালো জাদুগুলো করার কারণেই আজকে আপনার শরীরের এই অবস্থা, আপনার পরিবারের এই অবস্থা। তারপর বলে, তাহলে আমার এর থেকে বাঁচার উপায়? সে বলে 2টা উপায় আছে, আর প্রথমটা যদি না খাটে, দ্বিতীয়টা আমি করতে পারবো কি না আমি জানি না। তখন তাকে বলা হয় যে কিভাবে এই কালো জাদু থেকে আমি মুক্তি পেতে পারি। মুক্তি পাওয়ার জন্য আপনার সেই ছেলেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে হয়তোবা এখান থেকে আপনি মুক্তি পেতে পারেন। তারপর সেই কবিরাজের কাছে গিয়ে বা তান্ত্রিকের কাছে গিয়ে এই কালো জাদুটা নষ্ট করে দিতে হবে। তখন সেই মোতাবেক অনেকভাবে কাজ করার চেষ্টা করা হয়, খুঁজে বার করার চেষ্টা করা হয় যে এই ছেলেটাকে। কোনোভাবেই যখন পাওয়া যাচ্ছিল না, বাজারে যেদিনই সে বড় মাছ কিনতে যেত সেদিনই তাকে খোঁজা হতো। একদিন এইভাবে একটা ছেলের খোঁজ পাওয়া যায়। সে খোঁজ পাওয়ার পরে তারপরে তাকে বলা হয়, তুমি আমার উপর কালো জাদু করেছো? সে বলে, না, আমি আপনার উপর কেন কালো জাদু করতে, আপনাকে তো আমি চিনি না। সে বলে, তুমি আমার ছেলে, আমি এটা জানি। তারপরে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। বাবা ছেলের অনেক বছর পর মিল হয়, দেখা হয়, কথা হয়। তারপরে সব কিছু খুলে বলা হয়। খুলে বলার পরে ছেলেটা তার নিজের ভুল বুঝতে পারে, কিন্তু কালো জাদু কিভাবে শেষ করা যাবে এই বিষয়টা তাকে বললে সে বলে, আমি এটা করতে পারবো না। আমি এক তান্ত্রিকের কাছে গিয়েছিলাম, যে তান্ত্রিকটা আমাকে এইসব করে দিয়েছিল। তারপর সেই কথা অনুযায়ী সেই তান্ত্রিকের কাছে যাওয়া হয়। তান্ত্রিকের কাছে গেলে তান্ত্রিক প্রথমত স্বীকার করে না, পরে সে স্বীকার করে নেয়, কিন্তু সে রাজি হচ্ছিল না এসব কাটার জন্য। পরে বলা হয়, তুমি যদি আমার এগুলো না কাটো তোমাকে আমি মামলা করব, বা তোমাকে নিয়ে আমি এলাকায় বিচার বসাবো, এই বিচারের মাধ্যমে আমি তোমার বিচার করব। তারপর অনেকটা ভয়েই তান্ত্রিক রাজি হয়ে যায় এইটা কাটার জন্য। এটা কাটার জন্য তাকে 7 গ্রাম থেকে 7টা বলি দেওয়ার জন্য ছাগল আনতে হবে, বা গ্রাম্য ভাষায় পাঠা আনতে হবে। এই পাঠাগুলোর বয়স হতে হবে 1 বছরের নিচে, 9 মাসের উপরে। এভাবে 7 গ্রাম থেকে 7টা পাঠা আনা হয়। আনার পরে এই পাঠাগুলোকে প্রস্তুত করে নেওয়া হয় তাদের বলি দেওয়ার জন্য। তারপরে সেই রাতে তাদের পরিবারসহ জিনসহ সবাই, জিন আসে, জিনকে হাজির করানো হয়। ওই ছাগলগুলোকে বলি দেওয়া হয়। বলি দেওয়ার মাধ্যমে এই কালো জাদুটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তারপর পরিবারের সবাই সুস্থ হয়, আর সেই ছেলেটা ফিরে পায় তার বাবার সব অধিকার। তারপর ধীরে ধীরে পরিবারের সকল সদস্য তাকে নিজের আত্মীয় বা স্বজন হিসেবে মেনে নেয় এবং স্বীকৃতি দেয়। এভাবেই ঘটনাটা এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ। ভালো লাগলে আরও নতুন নতুন কিছু যদি ঘটনা আমার সংগ্রহে থাকে আমি আপনাকে পাঠাবো। আশা করছি আপনি এই ঘটনাটি প্রকাশ করবেন। ধন্যবাদ তোমাকে সৌদি আরব থেকে আমাকে এই ঘটনাটা পাঠানোর জন্য। চলুন কথা না বাড়িয়ে আরেকটি ঘটনা পড়ে শোনানো যাক। আসসালামু আলাইকুম জিসান জনি ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। হ্যাঁ, আমরা ভালো আছি, ভালোর দলে আছি।
আজকে যে আমি ঘটনাটা বলবো, এই ঘটনাটা একটা মেয়ে মানুষকে বশীকরণ করার জন্য একজন বন্ধু আমার করেছিল। প্রথমে সে মেয়েটিকে অনেক ভালোবাসতো, এতটা ভালোবাসতো যে সে তার জীবন থেকেও যেন তাকে বেশি ভালোবাসে। কিছুদিন সম্পর্ক তাদের ভালোই যাচ্ছিল। যাই হোক, সেই ঘটনাটা আমি আপনাকে খুলে বলি। ঘটনা 2018 সালের দিকে। ব্যক্তিগত কারণে আমি আমার নামটা প্রকাশ করছি না, তাদের নামটাও প্রকাশ করছি না। শুধু ঘটনার মধ্যে নীলা আর আরিফের দুটি নাম ব্যবহার করলাম। ছেলেটার নাম ধরলাম আরিফ আর মেয়েটার নাম ধরলাম নীলা। তাদের সম্পর্ক ছিল অনেক বছর আগে থেকেই। যখন তারা ক্লাস 7-এ পড়ে তখন থেকে তাদের মধ্যে সম্পর্ক ছিল। ধীরে ধীরে সম্পর্কটা অনেক গাঢ় হতে থাকে। একটা সময় মেয়েটা ছেলেটাকে এতই ভালোবাসে যে সে তাকে ছাড়া বাঁচবে না, যার কারণে তারা চিন্তাভাবনা করে যে তারা বিয়ে শাদী করবে। দুইজনের ফ্যামিলিকে জানানো হয়, কিন্তু আমার বন্ধু আরিফ তেমন কোনো কাজ করতো না, বা তার কোনো একটা চাকরিও ছিল না। সে সবে মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। মেয়েটা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিন্তু মেয়ের ফ্যামিলি না মানলেও ছেলের ফ্যামিলি অনেকটা চাপে পড়েই মেনে নিয়েছিল। কিন্তু মেয়ের বাবা কোনো মতেই তার সাথে কোনো বিয়ে দিচ্ছিল না। এরপরে শুরু হয় আর এক কাহিনী। একটা আর্মিতে চাকরি করা ছেলে সেই মেয়েটিকে দেখে পছন্দ করে। নীলা অনেক সুন্দর ছিল, যার কারণে এক দেখাতেই সবারই পছন্দ হবে। তারপরে কোনো জামানত বা কোনো, আমাদের এলাকায় বলে ডিভেন্ট, ডিভেন্ট বা যৌতুক, যৌতুক ছাড়াই তাদের পরিবার ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। মেয়ের ফ্যামিলিটি খুব একটা যে টাকা পয়সাওয়ালা ছিল তাও না, আবার কমও ছিল সেটাও না, যার কারণে তারা এক প্রকার অনেক সময় চিন্তাভাবনা করে ওই ছেলেটার সাথে বিয়ে দিতে বাধ্য করে। মেয়েটা রাজি ছিল না, তারপরেও জোর করে, এক প্রকার জোরই বলা যায়, জোর করেই তার সাথে বিয়ে দিয়ে দেয়। সরকারি চাকরি আছে। এরপর কিছুদিন যাওয়ার পরে মেয়েটা তার প্রাক্তন প্রেমিক আরিফকে বলে যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে এরকম চাকরি করে। আমার বন্ধুটা সে সময় অনেক আকুতি মিনতি করেছিল তার কাছে, কিন্তু মেয়েটা তার ফ্যামিলির চাপে আসলে এই বিয়েতে মত দিতে রাজি হয়েছিল। সে বলেছিল, তুমি আমাকে ভুলে যাও। আমার বন্ধু তখন অনেকভাবেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সে মেয়েটাকে এতটাই ভালোবাসতো যে ভালোবাসার জন্য সে তার জীবন দিতে প্রস্তুত হয়েছিল। ইভেন অনেকবার সে সুইসাইড করতেও চেয়েছিল। সুইসাইড করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেত এবং সুইসাইড করার চেষ্টা করত। আমরা তাকে অনেকভাবে বলে বুঝে সব কিছু মানিয়ে নিই। মেয়েটার একদিন বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পরে আমার বন্ধু আরিফের অবস্থা দিনকে দিন খুবই খারাপ হতে থাকে। সে নিজেকে আর কোনোভাবে মানিয়ে নিতে পারছে না। তারপর আমি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসি, কিছুদিন বোঝাই। বোঝানোর পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হচ্ছিল। এদিকে মেয়েটার একটা মেয়েও হয়ে যায়। সে মেয়েটাও অনেক সুন্দর ছিল। তাদের ফ্যামিলি সুখে থাকে। কিন্তু আমার এই বন্ধু যে এত বড় একটা খারাপ কাজ করতে পারবে আমি নিজেকেও কখনো বিশ্বাস করতে পারিনি। সে একদিন এক বড় তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বা বলতে পারেন কবিরাজ, যারা কালো জাদু করে। মেয়েটার কিছুদিন পরপরই মাঝে মাঝে অসুখ হতো। অসুখটা এতটাই ভয়ঙ্কর যে কোনো ডাক্তারই তার কোনো চিকিৎসা খুঁজে পাচ্ছিল না। অনেক টেস্ট, অনেক সিটি স্ক্যান করার পরেও মেয়েটার কোনোভাবেই উপায় খুঁজে পাচ্ছিল না যে কি হবে, কি রোগ হয়েছে, কোনোভাবেই খোঁজা যাচ্ছিল না। এমন একটা সময় কি করা যাবে সেটাও বোঝা যাচ্ছে না। তারপর ছেলেটা তার মেয়েকে নেওয়ার পরে তার স্ত্রীকে রেখে যায় তার স্বামীর বাড়িতে। যত দিন যায় তত আরও অবস্থা খারাপ হতে থাকে। তারপরে একদিন
মেয়েটা কিছুটা পাগলের মতো হয়ে যায়। পাগল, একদম বলতে পারেন পাগল। পাগল হয়ে যায়। সে তার মেয়েকে দেখতে পায় না, মাকে দেখতে পায় না, তারপরে পরিবারের কাউকে সে সহ্য করতে পারে না। এমত অবস্থায় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে কালো জাদুর পরিমাণটা এত বেড়ে গেছে যে কোনোভাবেই সেখান থেকে মুক্তি পাওয়ার কোনো অপশন মনে হয় আর নেই। তারপরে মেয়ের ফ্যামিলি এই বিষয়টা কিছুটা আন্দাজ করে এক ফকিরের কাছে যায়। সেই ফকির আবার এই ফকির, মানে সেই তান্ত্রিক আবার এই তান্ত্রিক। তান্ত্রিক বলে তার কিছু হয়নি, এটা তার মানসিক সমস্যা, যার কারণে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, আপনি কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু না, ধীরে ধীরে মেয়েটার অবস্থা আরও খারাপ হয়ে যায়। আমি একদিন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে আসলে ওর কী হয়েছে, এমন করে কেন, স্বামীর সংসারতেও তো থাকে না। সে একদিন আমার তার সত্য ঘটনাটা খুলে বলে, বন্ধু, আমি তাকে কালো জাদু করেছি। আমি বললাম, এটা কি তুই কাজ করছিস? এটা কেমন কথা? তুই একটা মেয়ে মানুষের উপর কালো জাদু করতে পারলি? তুই মানুষ? সে আরিফ বলে, আমি তাকে খুব ভালোবাসতাম। তারপর যখন আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, কোন দিকে জানাবো না যাব, তখন আমি তান্ত্রিকের সাথে আমার কোনোভাবে সম্পর্ক হয়ে যায়। সেই তান্ত্রিকই আমার সব কিছু করে দিয়েছিলেন। এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। কয়েকটা কাঁচা কবরের মাটি এনে দিতে হয়েছিল, শ্মশান ঘাটির মাটি এনে দিতে হয়েছিল, তার চুল এনে দিতে হয়েছিল, আর একটা পরনের কাপড়ও এনে দিতে হয়েছিল। তারপর আমি এই কালো জাদু করি, যার ফলশ্রুতি এখন সে ভুগছে। আমি বললাম, কিভাবে তুই এসব করেছিস? একটা মানুষ কি এইভাবে একটা মানুষ করতে পারে? সে বলে, সেই তান্ত্রিকের কথা অনুযায়ী আমাকে একটা মাছ নিয়ে আসতে হয়। এই মাছটা এমন কোনো মাছ নয়, মাছটা অনেকটা আলাদা, একটা শিং মাছ। যে শিং মাছের ভিতর তার মাথার যে চুল, তারপর পরনে যে কাপড়টা পরতো সেইটা, তারপরে বিভিন্ন জায়গার মাটি, তার বাড়ির মাটি, এই মাটিগুলো সংগ্রহ করে একটা তাবিজের ভিতর দিয়ে ওই শিং মাছটা একটা নদীতে আমি ছেড়ে দিই। যখন আমি সেই শিং মাছটা ওখানে ছেড়ে দিই, মাছটা যেরকম করে ধীরে ধীরে ভিতরে ঢুকে যায়, সেই রকমও তার ওই রকম হচ্ছিল। এটা একটা ভয়ঙ্কর কালা জাদু। আমি এটা না চাইতেও করে ফেলেছি, আর এখান থেকে মুক্তি পাওয়ারও কোনো উপায় নেই। তাকে একদিন না একদিন মরতেই হবে, যে কোনোভাবেই হোক মরতে হবে। তারপর আমি এই বিষয়টা পুরোটাই তাদের পরিবারকে জানাই। তাদের পরিবার কোনো প্রতিক্রিয়া না করে এক তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিকের কাছে যাওয়ার পরে এই বিষয়টা খুলে বলার পরে সেই মাছটাকে কিভাবে আনতে হবে সেটা আমি শুনে মাথা ঘুরে গেছিল। মাছটাকে আনার জন্য একটা জিন হাজির করা হয়। সেই জিনকে বলা হয়, তুমি সেই মাছটিকে এনে দাও। জিনটা সেই কথা মতো সে বলে, আমাকে একটু সহযোগিতা করতে হবে। তারপর জিনকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে জিন কিছুক্ষণের জন্য চলে যায়। চলে যাওয়ার পরে সেই জিন জিন আবার একটা মাছ ধরে আনে। সেই মাছটাতে দেখা গেল আমার বন্ধুর কথা মতো যা যা ছিল সেম ওই সব কিছুই। চুল ছিল, কাপড়ের অংশ ছিল, আর কিছু ভিজে যাওয়া মাটি ছিল। আর ওই শিং মাছটার অবস্থাটা অনেক করুণ ছিল। মাথায় অনেক লাল লাল হয়ে গিয়েছিল, পুরো শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল, মানে মাছটা মারা যাবে। তখন তান্ত্রিক বলে, এই মাছটা যখন মারা যেত, সাথে সাথে তোমার এই মেয়েটিও মারা যেত। মাছটার যে যে দশা হতো, সেম দশা তার সাথেও হতো। এভাবেই মারা যেত এই মেয়েটি। তারপরে এইসব কিছু কেটে নেওয়া হয়। কেটে নেওয়ার পর তারপর ধীরে ধীরে মেয়েটা সুস্থ হয়ে যায়। এভাবে মাছের ভিতর অনেকভাবেই কালো জাদু করা হয়।